কুয়েটের শিক্ষা উপদেষ্টার সাথে নিষ্ফল আলোচনা। উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা, অনশনে অসুস্থ বেশ কয়েকজন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা আপিল বিভাগে বাতিল। নোবেলজয়ীকে হয়রানি করতেই মামলা, বলছেন আইনজীবীরা। ডলারের দাম খোলা বাজারে ছাড়লে কারসাজির শঙ্কা ব্যাংকারদের। নজরদারি রেখে IMF এর শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। ওয়ান স্টপ সার্ভিস না মেলায় চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারিতে দেরি। টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের। এবং জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাস বিরোধী অভিযানে 2 জন নিহত। পর্যটক নিহতের জেরে রাজ্য জুড়ে শাটডাউন কর্মসূচি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাত্রি। কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা ফলপ্রসূ না হলেও দ্রুত সমস্যার সমাধান হবে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে এই আশা প্রকাশ করেন তিনি জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রতিবেদন হাতে পাওয়ার সাথে সাথে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অনশন থেকে সরে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এক দফা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। আমরণ অনশনের পাশাপাশি আজও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এদিকে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় আরও 4 জনকে আজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এ নিয়ে অসুস্থ হয়ে পড়া মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 9 জনে। সিদ্ধান্ত নিয়েছি একটা কমিটি, তিনজনের একটা কমিটি, যেখানে 2 জন ইউজিসির মেম্বার আছেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন। তারা সার্বিকভাবে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারা একটা আমাদেরকে দেবেন, সাজেশন দেবেন, রেকমেন্ডেশন দেবেন, এবং সেই হিসেবে আমাদের পরবর্তী যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। ভিসির পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রামিম, অনশন করতে গিয়ে 9 জন শিক্ষার্থী আমরা দেখেছি, 9 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অনশনের নতুন করে আর কেউ অসুস্থ হয়েছে কিনা জানাবেন, এবং একই সাথে জানতে চাই শিক্ষার্থীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন। রাত্রি এখনো পর্যন্ত কিন্তু কুয়েটের শিক্ষার্থীরা তাদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে সকাল 10টার দিকে কুয়েটে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তিনি এসেছিলেন, এবং তিনি এসে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তিনি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের যেন তারা এই যে কর্মসূচিতে আছে তারা এই কর্মসূচি থেকে যেন তারা সরে দাঁড়ায়। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের এক দফা দাবিতে একেবারে অনড় রয়েছে এখনও পর্যন্ত, এবং তারা যেটি বলছেন যে আজকের দিনের মধ্যেই যদি কোনো সমাধান হয়ে থাকে তাহলে তারা এই অনশন থেকে সরে যাবেন, এবং তাদের যে এক দফা দাবি, এই যে ভিসি পদত্যাগ, এই ভিসি পদত্যাগের এক দফা দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এখানে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে, এবং 4 জনকে কিন্তু এখনও পর্যন্ত অস্থায়ী যে মেডিকেল ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে স্যালাইন দেওয়া হয়েছে, এবং এখনও পর্যন্ত কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সেই অনশন স্থলেই কিন্তু তারা রয়েছেন। এখানে কিন্তু ইউজিসির একটি কমিটি প্রতিনিধি দল এখানে এসেছেন, এবং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে পাশেই একটি হল রুমে কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা আলোচনায় বসেছেন, এবং সেখানে কিন্তু তারা শিক্ষার্থীরা যেটি বলছেন যে সেখানে ইউজিসির যে প্রতিনিধি দল রয়েছে তাদেরকে সব ধরনের
তথ্য কিন্তু তারা তাদেরকে দিবেন এবং তাদের যে দাবি সেই দাবির ব্যাপারে তারা জানাবেন এবং কেন তারা ভিসি পদত্যাগ চান সেই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এর পাশাপাশি আমরা আরেকটি তথ্য দিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে একটি সিন্ডিকেট সভার ডেকেছে, জরুরি সিন্ডিকেট সভা, এবং সেটি কিন্তু 12:30টার দিকে অনুষ্ঠিত হবে। এই ইউজিসির যে কমিটি শিক্ষার্থীদের সাথে এখন কথা বলছে, তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে এই আলোচনা শেষ করে চলে যাবেন শিক্ষকদের সাথে কথা বলতে এবং তাদের সাথে আলোচনা করবেন। এরপরেই কিন্তু তারা তাদের যে তদন্ত প্রতিবেদন সেই তদন্ত প্রতিবেদন কিন্তু তারা জমা দিবেন। সব মিলিয়ে বললে চলে যে এখনও পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা যারা অনশন করছেন, বিক্ষোভ করছেন, তাদের যে দাবি সেই দাবি কিন্তু এখনও পর্যন্ত একই রয়েছে এবং তারা এই এক দফা দাবিতে এখনও পর্যন্ত অনড় রয়েছেন। এর পাশাপাশি অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। আমরা দেখলাম যে সকাল থেকেই বিক্ষোভ মিছিল কিন্তু করেছেন শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়েই। তো মোটামুটি বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু আলোচনা চলছে, বিভিন্ন পক্ষ বিপক্ষের কিন্তু আলোচনা চলছে এবং কথাবার্তা চলছে। তো রাত্রে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। ভিসি পদত্যাগের দাবিতে কুয়েটে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন রামিজ চৌধুরী। এদিকে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ শুভ। এই মুহূর্তে কুয়েটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের কর্মসূচি পালিত হচ্ছে জানাবেন। রাত্রি গতকালকে বিকেল 5টার সময় প্রতীকী অনশনের মাধ্যমে শুরু হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এখানে তারা যে কর্মসূচি শুরু করেছেন, কিন্তু সন্ধ্যা 7টা থেকে তারা অনশন কর্মসূচিতে গেছে সংহতি জানিয়ে কুয়েটের শিক্ষার্থীদের সাথে। এবং আমরা সকালবেলা এসে দেখেছি যে তারা রাত থেকে তারা এখানে ছিলেন এবং প্রখর রোদ্রের মধ্যে তারা এখনও এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একজন শিক্ষার্থী ছাত্রী আমাদের বলছিলেন যে যেহেতু অনশন কর্মসূচি পালন করার পরেও কুয়েটের শিক্ষার্থীরা তারা অসুস্থ হয়ে যাবার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যক্রম বা কুয়েটের ভিসিকে পদত্যাগ করানোর ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। সে কারণে তাদের সাথে সংহতি জানিয়ে এই আন্দোলনকে আরও জোরদার করবার জন্য তারা আসলে এখানে এসছেন। বলা যায় যে 24-এর গণ আন্দোলনে এনসিপি তথা এনসিপির এই ছাত্র সংগঠনের একটি বড় ভূমিকা আছে। 15 বছরের যে দুঃশাসন সেটি তারা ভেঙে নতুন অভ্যুত্থান করেছেন। তবে এখানে দেখা যাচ্ছে যে প্রায় 2 মাস ধরে একটি ভিসিকে অপসারণ ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে তারা আন্দোলন করছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন এনসিপি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ আরও বিভিন্ন সংগঠন, কিন্তু এটি কোনোভাবেই যেন টলানো যাচ্ছে না এই ভিসিকে। তারা বলছেন যে শিক্ষার্থীদের ওপরে, নিরাপরাধ শিক্ষার্থীদের ওপরে, 1.5 শতাধিক শিক্ষার্থীদের ওপরে ছাত্রদল এবং বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কিন্তু তারা যে বহিষ্কারাদেশ দিয়েছে 37 জনের ব্যাপারে, সেই তালিকাটিও তারা প্রকাশ করে নাই। তারা বলছেন যে এই তালিকার মধ্যে তারা গোপন যে তথ্য সংগ্রহ করেছেন সেখানে দেখা গেছে কিছু নিরাপরাধ শিক্ষার্থীরাও এর মধ্যে আছে। তারা বলছেন যে তারা অন্য কোনো দাবি বা কোনো কিছুতেই তারা আসলে তারা থামবেন না। তারা চায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত কুয়েটের ভিসি পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে আজকে সাধারণ শিক্ষার্থীরা বলেছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা বা তারা আহ্বান জানিয়েছিলেন, যে সেটি কিন্তু কার্যকর হয়নি। যথারীতি ক্লাস এবং অন্যান্য কার্যক্রম কিন্তু চলছে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাত্রি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মুজাহিদ শুভ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে থাকা অর্থ পাচার মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। ডক্টর ইউনূসকে হেয় করতে দুদককে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। অভিযোগ খোদ দুদকের আইনজীবীর। আর ইউনূসের আইনজীবী বললেন সত্যের জয় হয়েছে। আর জানাচ্ছেন জাহিদ হাসান। দুর্নীতি দমন কমিশন দুদক 2023 সালের 30 মে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয় আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।
গত বছরের 12 জুন ওই মামলায় অধ্যাপক ইউনূস সহ 14 জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। অভিযোগ গঠনের বৈধতা ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ইউনূস সহ 7 জন। আবেদনের উপর গত বছরের 11 জুলাই শুনানি শেষ হয়। পরে গত 24 জুলাই হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে দেন। এরপর আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 আগস্ট দুদক বিচারিক আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেন। আসামি পক্ষকে কোনো আইনি নোটিশ না দিয়ে দুদকের মামলা প্রত্যাহার আইনসম্মত কিনা এ বিষয়ে আপিল করেন ডক্টর ইউনূসের আইনজীবী। আইনি জটিলতা নিরসনের জন্যই মূলত এই আবেদন করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ আসামি পক্ষের আপিল মঞ্জুর করে মামলাটি বাতিল করে রায় দেন। বিগত আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য দুদককে ব্যবহার করেছেন। ফৌজদারি মামলা হিসাবে এটি টিকে না বলেও জানান দুদকের আইনজীবী। টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট, এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। দুদক যে ডিসিশন নিয়েছে লেটে হলেও, যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে। কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি, পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না। কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। আইনিভাবে নিষ্পত্তি হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা সঠিক নয়, সত্যের বিজয় হয়েছে। আর গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটেছে। সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন, মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। সত্যের বিজয় হলো। আমরা হাইকোর্টে আসছিলাম, ভাবলাম যে এই কোয়াশমেন্টটা হাইকোর্টে শেষ হয়ে যাবে, কিন্তু হাইকোর্ট তখন এমন একটা রায় দিলেন, উনি 54 পৃষ্ঠা রায় দিয়েছেন, অথচ এত কঠিন মামলাটা ছিল না। আমরা যতটুকু আইন জানি বা বুঝি যে এই মামলাটা কোনোভাবেই চলে না, কিন্তু তারপরেও এটা অনেকটা লেংদি করছে ওনারা করে, একটা ওনাদের মতো করে ওনারা রায় দিচ্ছে। এখন আমরা আপিল ডিভিশনে আসছি, আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো, আলহামদুলিল্লাহ আমরা খুশি আর কি। এ পর্যন্ত ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে, আর মাত্র একটি মামলা নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে জানাতে উচ্চ আদালত থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে, এ বিষয়ে এই মুহূর্তে ঠিক কি তথ্য রয়েছে আপনার কাছে, জানতে চাই। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা, যিনি গুলির মাধ্যমে, পুলিশের গুলিতে হত্যা হয়েছিলেন কক্সবাজারে 2020 সালের 31 জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ একটি তল্লাশি চৌকি, সেখানে পুলিশের পরিদর্শক লিয়াকত আলী তাকে গুলি করে হত্যা করেন এবং এই মামলায় পরবর্তীতে 2022 সালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 8 জনকে দণ্ডিত করেছে, তার মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ওসি প্রদীপ, আলোচিত যে ওসি প্রদীপ, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ওসি পরিদর্শক যে লিয়াকত আলী, এই 2 জনকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, একই সঙ্গে 6 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এই 8 আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য এটি হাইকোর্টে আসে 2022 সালে। এটি অনুমোদনের পরে, এর পেপার বুক তৈরি হওয়ার পরে আজকে বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানি শুরু হয়েছে বেলা 11টার
পরে, এবং সেই শুনানি এখন চলছে এবং আজকে প্রথম শুনানি শুরু হয়েছে, প্রথম দিনের শুনানি, এবং এটি শুনানি চলবে বেশ কয়েকদিন। এরপরে এটি রায়ের জন্য হাইকোর্টের বিচারপতিরা দিন ঠিক করবেন। বিচারপতি যেই কোর্টে এটি শুরু হয়েছে এই বেঞ্চটি বিশেষ একটি বেঞ্চ, এবং এই বেঞ্চটি মূলত এই মেজর সিনহা হত্যা মামলাটি নিষ্পত্তি করার জন্যই এই বেঞ্চটি ঠিক গঠন করা হয়েছে, এবং এই বেঞ্চে এই মামলাটি অতি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে বলেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এবং তারা এটি গুরুত্ব বিবেচনা করেই এই মামলাটি শুনানি করছেন। এবং মেজর সিনহাকে 2020 সালে যখন হত্যা করা হয় পুলিশের তল্লাশি চৌকিতে, তখন এটি খুব আলোচিত একটি ঘটনা এবং এ নিয়ে মানুষের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তারপরে এই মামলাটি দ্রুতই নিচের যে বিচারিক আদালত সেই আদালতে শেষ হয়ে যায়, এবং সেই আদালত থেকে দণ্ডিত হওয়ার পরে এটি হাইকোর্টে আসে। হাইকোর্টে এখন এই মামলাটির শুনানি শুরু হলো, এবং আমরা আশা করছি অল্প কয়েকটি কার্যদিবস হয়তো শুনানি শেষ হয়ে এই মামলাটি রায়ের জন্য হয়তো হাইকোর্টের বিচারপতিরা দিন ঠিক করবেন, এবং এরপরেই জানা যাবে যে আলোচিত যে ওসি প্রদীপ এবং যে পরিদর্শক লিয়াকত আলী সহ পুলিশের আরও যে কর্মকর্তা রয়েছেন যারা এই মামলায় দণ্ডিত হয়েছেন তাদের সাজা কতটা বহাল থাকবে, সাজা থেকে তারা কেউ কোনো ধরনের মওকুফ পাবেন কিনা, সেই বিষয়গুলোর জন্য এই মামলাটি যখন শুনানি শেষ হয়ে রায়ের জন্য আসবে তখনই আমরা জানতে পারবো। মেজর সিনহার মামলাটির শুনানি চলছে এবং এটি আজকের দিনে সারাদিনই এই মামলাটি চলবে। রাত্রি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। আর্থনা সামিটের সাইড লাইনে কাতারের আমির শেখ তামিমের বোনের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। সে খবর জানাতে বৈঠক স্থল থেকে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। বেলায়েত, বৈঠকে এই মুহূর্তে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের। কিছুক্ষণ আগে কাতারের আমির শেখ তামিমের বোনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই বৈঠকে তিনি মূলত বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে তুলে ধরবেন। রোহিঙ্গা সংকট সামাজিক নিরাপত্তার জন্য কতটা হুমকি স্বরূপ সেই বিষয়গুলো তুলে ধরবেন। একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টা এখানে উপস্থাপন করবেন। আপনি জানেন যে গতকাল থেকে তা আর্থনা সম্মেলনের এই সামিটে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা খুবই ব্যস্ত সময় পার করছেন। আজকের দিনটাও তার ব্যস্ততা দিয়ে শুরু হয়েছে। সামিটের যে মূল আনুষ্ঠানিকতা সেটি তার মতো করে চলছে, কিন্তু প্রধান উপদেষ্টা আজকের পর থেকে কাতারে যতদিন আছেন অর্থাৎ আগামীকাল পর্যন্ত আছেন পুরো সময়টাই তিনি বাংলাদেশ এবং কাতারের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি তার কাজ চালিয়ে যাবেন, তার ব্যস্ততা চালিয়ে যাবেন। একের পর এক বৈঠক রয়েছে। এরপরে কিন্তু তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিবেন। তারপরে কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে। একই সঙ্গে আজকে বিকালে এখানকার একটা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আগামীকাল বাংলাদেশের যে কমিউনিটি আছে, এখানকার প্রবাসী বাংলাদেশিরা আছে, তাদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধান উপদেষ্টা। এর বাইরে কাতারের যে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কাতার সরকারের যে বিভিন্ন উইং গুলো রয়েছে, প্রত্যেকটা উইং এর সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করবেন। বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। গতকাল পর্যন্ত যে বিষয়টি আমরা জানিয়েছিলাম যে আসলে আওয়ামী লীগ সরকারের যেই $37 মিলিয়ন ঋণ বাকি রয়ে গেছে এলএনজি সেক্টরে, সেই ঋণগুলো 2 দিনের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারকে বাংলাদেশ সরকার। একই সঙ্গে কাতারের পক্ষ থেকে এলএনজি সেক্টরের যেই চুক্তিটি ছিল কাতারের, এবং যেই চুক্তিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এর মধ্যে, সেই চুক্তিটি আবারও নবায়ন করতে সম্মত হয়েছে কাতার এবং বাংলাদেশ। পাশাপাশি এলএনজি নিয়ে বাংলাদেশের সঙ্গে কারিগরি যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো নিয়ে 2 দেশই সম্মত হয়েছে তারা একসঙ্গে কাজ করবে। কাতার বলছে বাংলাদেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে তারা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের পাশে থাকতে চায়। এখানে বাংলাদেশের যে 4 জনের অধিক নারী ক্রীড়াবিদ এসেছেন, এই নারী ক্রীড়াবিদরা তারা কাতারের বিভিন্ন ইভেন্টে যোগ দিচ্ছেন। তাদেরকে আসলে এখানে আলাদা করে তুলে ধরা হচ্ছে, এবং তারা কাতারের সঙ্গে বাংলাদেশের মোটা দাগে বলা যায় যে বাংলাদেশের নারী উন্নয়নের প্রতীক হিসেবে তারা এখানে এসেছেন, এবং তাদের সঙ্গে বাংলাদেশের নারী উন্নয়নে কিভাবে কাজ করা যায় এই আলোচনাগুলো কাতারের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে হচ্ছে, এবং তাদের সঙ্গেও বেশ কয়েকটি বৈঠক হচ্ছে। এখন যে রোহিঙ্গা সংকট নিয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এই বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা উপস্থিত রয়েছেন জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা
উপস্থিত রয়েছেন এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন ব্যক্তিরা, একই সঙ্গে কাদের সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা এই বৈঠকে উপস্থিত রয়েছে। তো আমরা অপেক্ষা করছি প্রধান উপদেষ্টা পুলিশ সচিব কিছুক্ষণের মধ্যে বৈঠক স্থল থেকে বের হবেন, তার সঙ্গে আমরা কথা বলবো, এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে কাতারের দোহা থেকে সবশেষ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার মামলায় বিচার শুরু হয়েছে। 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ নিয়ে জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে, এমনকি 4 জনের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। সেখান থেকে সবশেষ তথ্য আমাদের জানাবেন। ধন্যবাদ। যে মাগুরা যে আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যে প্রধান আসামি সহ যে 4 জন আসামি, তো আজ 1.5 মাস পর তাদের কিন্তু চার্জ গঠন আজকেই করা হলো। কিছুক্ষণ আগেই কিন্তু যেই আসামিরা কিন্তু আদালতে তারা কিন্তু এসেছিল। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা জজ আদালতে। এখানেই কিন্তু কিছুক্ষণ আগেই যে প্রধান আসামি হিটু শেখ ও তার 2 ছেলে এবং স্ত্রী সহ তারা 4 জন কিন্তু এই কোর্টের যে শিশু ও নারী নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল বিচারক এম জাহিদ, তার বিচারালয়ে তারা কিন্তু এসে হাজির হয় এবং তারা কিন্তু জবানবন্দি দেয়। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে এর আগে যে গত 13ই এপ্রিল কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মামলার চার্জশিট 4 জনের বিরুদ্ধেই কিন্তু চার্জশিট দাখিল করা হয়। তো মামলার চার্জশিট দাখিলের পর থেকেই কিন্তু আবার কিন্তু 20 তারিখে আসামিদের কিন্তু এই কোর্টে কিন্তু হাজির করা হয়। আজকে এই মামলার জন্য সরকারের পক্ষ থেকে একজন অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা অ্যাডভোকেট এহসানুল হক সমাজি, তাকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এই মামলার জন্য কিন্তু তাকে মাগুরায় পাঠিয়েছে। আমরা এখানে আইনজীবীদের সাথে কথা বলেছি। আমরা যেটা জানতে পেরেছি যে আসিয়ার হত্যা এবং যে ধর্ষণের যে মামলাটি, এটা কিন্তু যে বিজ্ঞ আদালত কিন্তু আগামী 27শে এপ্রিল কিন্তু এই মামলার কিন্তু আবার কিন্তু সাক্ষ্য গ্রহণের কাজ কিন্তু চলবে। আগামী 27শে এপ্রিল কিন্তু এই সাক্ষ্য গ্রহণ চলবে। তো আমি এই মুহূর্তে যে মাগুরায় জজ কোর্ট আদালত থেকে এ ছিল আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সর্বশেষ। 138 বছরে পা রাখলেও পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন হয়নি চট্টগ্রাম বন্দরের। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, সেবা প্রদানকারী সব সংস্থা এক নেটওয়ার্কে সংযুক্ত না থাকায় মিলছে না ওয়ান স্টপ সার্ভিস। আর শতভাগ অটোমেশন না হয় পণ্য ডেলিভারিও হচ্ছে দেরিতে। এই অবস্থায় বন্দরের টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। আর জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বলা হয় বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও রাজস্ব আহরণের প্রবেশদ্বার। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। 138 বছরে বন্দরের সক্ষমতা বেড়েছে বহুগুণ। প্রতি বছর কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে 4 থেকে 7% প্রবৃদ্ধি হলেও কন্টেইনার ওঠানামায় বিশ্বের শীর্ষ 100 বন্দরের মধ্যে এখনও চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। কন্টেইনার ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া লাগলেও পুরোপুরি ম্যানুয়ালি চলছে কার্গো ব্যবস্থাপনা। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, কিছু সেবা অনলাইনে মিললেও ডেলিভারির ক্ষেত্রে বিভিন্ন নথিপত্র যাচাই এবং স্বাক্ষরের জন্য আগের মতোই ঘুরতে হচ্ছে 12 থেকে 15টি টেবিল। এতে সময় ক্ষেপণের পাশাপাশি হচ্ছে ভোগান্তি।
বিশেষ করে ট্রাফিক অপারেশন, পেমেন্ট ও গেট কন্ট্রোল ব্যবস্থাপনা অনলাইন না হওয়ায় পণ্য ডেলিভারি নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। কন্টেইনার ম্যানেজমেন্ট যেটা, এটা 100% মানে টসের মধ্যে নিয়ে আসতে হবে, কার্গো এবং কন্টেইনার দুইটাই। এবং এই টসে মানে প্রতিটা কন্টেইনার কোথায় আছে আপনাকে কাউকে খুঁজে বের করতে হবে না, ওই সিস্টেম থেকেই বের করা যাবে এবং খুব আধুনিকভাবে এটাকে সংরক্ষণ করা যায়। ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ মানে আমাদেরকে এখন অনেকগুলো ম্যানুয়াল কাজ করতে হয়, সেগুলো ধরেন যে পেপার নিয়ে দৌড়াইতে হয়, পেপারগুলো জমা দিতে হয়, তারপর ওখানে ওনারা দেখে দেখে অ্যাপ্রুভ করে, ওটা না, আমি সিস্টেমে একটা ডাটা থ্রো করে দিব, ওটার বেসিসেই সিস্টেম টু সিস্টেম অ্যাক্টিভিটিগুলো হবে। পোর্টে যে মুভমেন্টগুলো হচ্ছে পার ডে, সেটা আমি অফিসে বসেই আমি দেখতে পাবো। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগের চেয়েও বাড়লেও এখনও প্রতিযোগী দেশগুলো থেকে অনেক পিছিয়ে। বিশ্বমানের বন্দরের পর্যায়ে যেতে পরিচালন ব্যবস্থার আধুনিকায়ন, পর্যাপ্ত শেড নির্মাণ এবং টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার পরামর্শ ব্যবসায়ীদের। ওয়ার্ল্ড ক্লাস পোর্টগুলোকে ফলো করে যদি আমরা ওই অপারেশনাল সিস্টেমটা আমরা এখানে মানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার মনে হয় চট্টগ্রাম অ্যাচিভ করতে পারবে, চট্টগ্রাম বন্দর দক্ষতাটা অ্যাচিভ করতে পারবে। সিটিএমএস যে সিস্টেমটা কিনে হয়েছিল, এই সিটিএমএস সিস্টেমটাকে পুরোপুরি ব্যবহার করলে আমরা একদিনে মাল পাবো। এখন আমরা একদিনে মাল পাই না। ট্র্যাকিং সিস্টেম যদি নিখুঁত থাকে তাহলে আমি অনলাইনে ইন্ডিয়ান দিয়ে আমি 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে মাল নিতে পারবো, কিন্তু এখন অনলাইনের ছোঁয়া এখানে নাই। ডিজিটাইজেশনে কিছুটা পিছিয়ে থাকলেও অপার সম্ভাবনার বন্দর হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের নজর কেড়েছে চট্টগ্রাম বন্দর। মেগা প্রকল্প বে টার্মিনালে বিনিয়োগ করছে ডিপি ওয়ার্ল্ড ও পিএসএ সিঙ্গাপুর। বন্দর কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যে ডেলিভারি ও পেমেন্ট সিস্টেম পুরোপুরি ডিজিটাল হবে। ওয়ান স্টপ সার্ভিস পাবে বন্দর ব্যবহারকারীরা। সেই সঙ্গে দ্রুত পণ্য ডেলিভারি সহ বন্দরের দক্ষতা বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিভিন্ন প্রতিষ্ঠান এখানে কাজ করছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা আগামী জুনের মধ্যেই আমরা একটা অটোমেশন টোটাল ডিজিটালাইজেশন ফেজে চলে আসব। একেবারে ওয়ান স্টপ সলিউশনের মতো হয়ে যায়, একদম সিএনএফ এজেন্ট যেন তার অফিস থেকে বসেই ব্যাংকের পেমেন্টটা করতে পারে, শিপিং এজেন্টের ডিউটা নিতে পারে, তারা তাদের যে অ্যাসাইনমেন্টটা দিতে পারে, সব কিছুই। তাহলে আমাদের এই যে সময়টা অনেক বেঁচে যাবে। আগামীতে $150 বিলিয়ন আমদানি রফতানির চাপ সামলাতে হবে এই বন্দরকে। মাতারবাড়ি বন্দর, বে টার্মিনাল, ইকোনমিক জোন সহ বাড়ছে পরিধিও। তবে বন্দরের সক্ষমতা না বাড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। আইএমএফের শর্ত মেনে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে দিলে কারসাজি শুরু হতে পারে। ডলারের দাম বেড়ে যাওয়া সহ এমন শঙ্কা ব্যাংকারদের, তাই কিছুটা দ্বিধায় বাংলাদেশ ব্যাংকও। তবে শর্ত না মানলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে দেখা দিতে পারে অনিশ্চয়তা। তাই নজরদারি ঠিক রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। $42 বিলিয়ন রিজার্ভ 15 বছরে পাচার আর আত্মসাতে তলানিতে নামিয়ে আনে বিগত সরকার। ফলে আমদানি ও ঋণের দায়ের চাপে দ্বারস্থ হতে হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে। নানা শর্ত দিয়ে $4.7 বিলিয়ন দিতে রাজি হয় সংস্থাটি। প্রথম 3 কিস্তিতে 2-1টি শর্ত পূরণ না করেই মেলে $231 কোটি। তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে শর্ত পূরণে বেঁকে বসে আইএমএফ। হাসিনা সরকারের পতনের পর রিজার্ভ ও ডলারের বাজার ঘুরে দাঁড়ালেও রাজস্ব আদায় বৃদ্ধি ও বেশ কিছু নীতি বাস্তবায়নের শর্ত পূরণে পিছিয়ে আছে বাংলাদেশ। আইএমএফ 2 কিস্তি ছাড়ের আগে যে সফর করেছে সেখানে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে দেয়া, নীতি সুদ হার কমানো, আর্থিক খাতের সংস্কার ও খেলাপি ঋণ কমানো এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে জোর দিয়েছে। সেক্ষেত্রে মূল্যস্ফীতি কমলে নীতি সুদ হার কমানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আর্থিক খাতের সংস্কার ও রাজস্ব খাত নিয়ে সমঝোতায় রয়েছে দুই পক্ষ। তবে বড় সমস্যা দেখা দিয়েছে ডলারের দাম খোলা বাজারে ছাড়া নিয়ে। এ শর্ত এখনই মানছে না কেন্দ্রীয় ব্যাংক, যার ফলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে নতুন শঙ্কা রয়েছে। ডলারের বাজার নিয়ন্ত্রণে কিছুটা বাজার ভিত্তিক করে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। কারসাজি বন্ধে এটি বাজার ভিত্তিকই হবে, কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। তবে পুরোপুরি বাজারে ছাড়তে কেন্দ্রীয় ব্যাংক দ্বিধায় রয়েছে।
আইএমএফ এর এবারের সফরে যে 4টি বিষয়ে জোর দেওয়া হয়েছে তার একাধিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, তবে দু একটি বিষয়ে সমঝোতা না হওয়ায় ঋণের কিস্তি পাওয়া অনিশ্চিত বলে মনে করছেন অনেকে। তবে সময় অনুযায়ী ঋণের কিস্তি পাওয়া যাবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। আর কোনো কারণে যদি কিস্তি না পাওয়া যায় তবে এর নেতিবাচক প্রভাব বেশ কিছু খাতে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকাররা বলছেন আইএমএফ এর শর্ত মেনে ডলারের দাম ছেড়ে দেওয়া ঠিক হবে না, এতে বড় ধরনের কারসাজি হতে পারে। আর বাংলাদেশ ব্যাংক বলছে রিজার্ভ সহ অন্যান্য লক্ষ্য পূরণ হলেও ডলার আর রাজস্ব আদায়ের শর্ত এখনো বাকি আছে, তবে তা পূরণে কিছুটা সময় লাগবে, কিন্তু এতে ঋণ পাওয়াকে অনিশ্চিত বলা যাবে না। যেহেতু গভর্নর স্যার বলেছেন যে আমরা আমাদের রিজার্ভটাকে সন্তোষজনক পর্যায়ে নিতে পেরেছি, তবে আমি ব্যক্তিগতভাবে এখনো সম্পূর্ণ সন্তুষ্ট না। আমি আরেকটু স্থিতিশীল করার পরেই আমরা মার্কেট সম্পূর্ণ বাজারমুখী করে ফেলবো এক্সচেঞ্জে, এই জন্য আর কিছুদিন সবাই চাচ্ছে। তবে এক্সচেঞ্জ রেট মার্কেট রেট অনুযায়ী হবে, এই কনসেপ্টের সাথে গভর্নর এবং বাংলাদেশ ব্যাংক একমত। এদিকে নজরদারি ঠিক রেখে ডলারের বাজার ছেড়ে দিতে আইএমএফ এর সাথে একমত জানিয়েছেন অর্থনীতিবিদরা, তবে ঋণ পাওয়া না গেলে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ার কথা জানায় তারা। তবে আমার মনে হয় আইএমএফ এর ক্ষেত্রে এক্সচেঞ্জ রেটের চেয়ে গিট্টুটা বোধহয় বেশি অন্য জায়গায়, বিশেষ করে রেভিনিউতে, এবং সেখানে আইএমএফ এর অবস্থানটা একটু খুব বেশি রিজিড মনে হচ্ছে। শেষের দিকে এসে একটা কর্মসূচি যদি আটকে যায়, এটা কিন্তু শুধু অর্থের দিক থেকে না, এটা পুরো সরকারের রিফর্মে, সরকারের কমিটমেন্টের নিয়েও একটা ভুল বার্তা বাজারে যাবে, এবং সেটার একটা ইম্প্যাক্ট আমাদের রেটিং এজেন্সির যে মূল্যায়ন হয় এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সিংয়ে আমরা করেসপন্ডেন্ট ব্যাংকদের সাথে যে ব্যবসাগুলি করি সেখানে যে খরচটা দিতে হয়, ফিজ আর সুদের হার, এগুলির উপরও কিন্তু একটা প্রভাব পড়ে। আগামী জুনের মধ্যে জ্বালানি ও বৈদেশিক ঋণ পরিশোধে $1.5 বিলিয়ন বেশি প্রয়োজন রয়েছে, তবে আইএমএফ এর ঋণ এর মধ্যে না পেলেও তা শোধ করতে সমস্যা হবে না বলে আশা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর খালে অবৈধ স্থাপনা ও ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন দেলোয়ার দুলন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দুলন, অভিযানে এখন পর্যন্ত কয়টি ভবন বা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানাবেন। রাত্রি অভিযানের মধ্যে চলছে। আপনি নিশ্চয় জানেন যে মোহাম্মদপুরের বসিলার যে কাটাসুর খাল, এটাকে অনেকে হাইকার খালও বলে থাকেন। এই খালের অভিযান মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিচালনা করছে। বলা হচ্ছে যে এই খালকে ঘিরে মূলত 2টি ভবন, একটি মসজিদ সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে বা আওতায় যে স্থানগুলো রয়েছে সেখানে মূলত তারা দখলে রয়েছে, আর সেগুলো অপসারণেই মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে ছোট বড় মিলিয়ে বেশ কিছু ঘরও এই খালকে ঘিরে করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে ভবনটিতে এখন মূলত ভাঙা হচ্ছে তার পেছনেই মূলত বুদ্ধিজীবী কবরস্থান। আর এই বুদ্ধিজীবী কবরস্থানে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় মূলত খালের ঠিক মাঝ বরাবর তারা দেয়াল তুলেছেন, আর সেই দেয়ালকে আড়াল করেই মূলত এই ধরনের বাসাবাড়িগুলো, বহুতল ভবনগুলো নির্মাণ করা হয়েছে। আমরা যদি বলে রাখি যে এই 2টি ভবন ছাড়াও মসজিদ যেমনি দখল করা হয়েছে সেগুলোকেও আজকে অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর আগে যেমনটা আমাদেরকে জানানো হয়েছে যে যখনই বাড়ির যারা মালিক রয়েছেন, যারা দখলদার রয়েছেন, তাদের সাথে যখন এর আগে সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা এসেছিলেন, তারা চ্যালেঞ্জ করেছিলেন যে তারা সরকারি জায়গা দখল করে বা সিটি কর্পোরেশনের জায়গা দখল করে তাদের বাসাবাড়ি নির্মাণ করেনি। এর পরিপ্রেক্ষিতে তাদের 2 দলের সমন্বয়ে, অর্থাৎ সিটি কর্পোরেশন এবং দখলদারদের সমন্বয়ে নির্ধারিত সময় দেওয়া হয়। এর ঠিক গেল 3 দিন আগে আবারও নোটিশ দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আর এই অভিযানের মধ্য দিয়ে সিটি কর্পোরেশন বলছে যে যারাই সরকারি জায়গা কিংবা সিটি কর্পোরেশনের জায়গা দখল করে বাসাবাড়ি নির্মাণ করেছেন তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে তারা হাঁটছেন। তারা বলছেন যে যারাই নির্মাণ করেছে কিংবা নির্মাণ করছেন এখন তাদেরকে অপসারণ করা হবে, গুড়িয়ে দেওয়া হবে। সব মিলিয়ে যে ঢাকা মোহাম্মদপুরের বসিলায় কাটাসুর খালের যে উচ্ছেদ অভিযান, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন 3 যুবক। বুধবার ভোরে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ। পুলিশ জানায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার সময় আহত 2 জন জীবিত থাকলেও পরবর্তীতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে তাদের। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছে রেলওয়ে পুলিশ। ভাটারা ও যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 2 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 2 দিনের, শাহজাহান খানকে 1 দিনের এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম কোতোয়ালি, ভাটারা থানার বিভিন্ন মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান, সাবেক এএসপি তানজিল আহমেদ সহ 10 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাদের প্রত্যেককে সিএমএম আদালতে তোলা হয়। শুনানি চলার সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জুলাই-আগস্টের ছাত্র জনতা হত্যায় তারা জড়িত নন বলে দাবি করেন আইনজীবীরা। এবার আন্তর্জাতিক। ভারতের জম্মু কাশ্মীরে 26 পর্যটককে হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলার প্রতিবাদে কাশ্মীরের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরে বিমানবন্দরেই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে কাশ্মীর জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর জানাচ্ছেন তানভীর চনি। আরও একটি সন্ত্রাসী হামলা, আরও একবার রক্তাক্ত ভূস্বর্গ খ্যাত ভারতের জম্মু কাশ্মীর। পেহেলগামে মঙ্গলবারের ওই ভয়াবহ হামলার পর চরম নিরাপত্তা শঙ্কায় ভুগছেন পর্যটকরা। অনেকেই ট্যুর বাতিল করে ছেড়ে যাচ্ছেন কাশ্মীর। যারা অবস্থান করছেন তারাও আছেন চরম আতঙ্কে। हमारे और 2 दिन थे कश्मीर में रहने के लिए, तो हम लोग अपना सब टूर कैंसिल करके अब अभी जा रहे हैं। नहीं, अब क्या घूमना है, माहौल ऐसा है तो पहले सेफ्टी देखना है ना। घूमने का तो तब होगा जब रिलैक्स माइंड होगा। अभी तो सबको यहाँ पे टेंशन है तो कहाँ पे घूमेंगे। এই ঘটনায় জম্মু কাশ্মীর জুড়ে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। বুধবার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কাশ্মীরে নিহত হয়েছে 2 সন্ত্রাসী। রাজ্য জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় চেকপয়েন্ট বসিয়ে চলছে তল্লাশি। প্রত্যক্ষদর্শীরা বলছেন 5 থেকে 6 জন বন্দুকধারী পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। তাদের গুলিবর্ষণে 2 বিদেশি নাগরিক সহ ভারতীয় এক নৌ কর্মকর্তা ও একজন গোয়েন্দা ব্যুরোর কর্মীও প্রাণ হারান। পর্যটকদের উপর ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন শহরে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করে দেশটির পতাকা পুড়িয়ে আন্দোলন করেন তারা। এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগও দাবি করেন অনেকে। इनोसेंट लोगों को मारा गया है जो कि कश्मीर में घूमने आए थे, अपनी फैमिली के साथ घूमने आए थे। यही डिमांड करते हैं यूथ कांग्रेस की तरफ से कि जल्द से जल्द इनको अमित शाह को इस्तीफा देना चाहिए। जिस तरह इन दहशतगर्दों ने ये कायराना हरकत की, हम सब इसकी मजम्मत करते हैं। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF, যেটি নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি ছায়া সংগঠন। 2019 সালে কাশ্মীরের বিশেষ অনুচ্ছেদ 370 বাতিলের পর মাথাচাড়া দিয়ে ওঠে তারা। কাশ্মীর উপত্যকায় অবৈধ বসতি গড়তে চাইলে এই ধরনের হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। এ ঘটনায় সৌদি সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে তড়িঘড়ি দেশে ফিরে বিমানবন্দরে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন মোদী। হামলার পরই শ্রীনগরে গিয়ে কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও সৌদি আরব, ইরান, ইতালি সহ বিভিন্ন দেশ সমবেদনা জানিয়েছে। নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবও। 2019 সালে পুলওয়ামার পর এটি কাশ্মীরের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। তানভীর জানি, এখন বিশ্ব। শেষ করছি এখন ঢাকা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কুয়েটে শিক্ষা উপদেষ্টার সাথে নিষ্ফল আলোচনা। উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা, অনশনে অসুস্থ বেশ কয়েকজন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা আপিল বিভাগে বাতিল। নোবেলজয়ীকে হয়রানি করতেই মামলা বলছেন আইনজীবীরা। ডলারের দাম খোলা বাজারে ছাড়লে কারসাজির শঙ্কা ব্যাংকারদের। নজরদারি রেখে IMF এর শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। ওয়ান স্টপ সার্ভিস না মেলায় চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারিতে দেরি। টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের। এবং জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাস বিরোধী অভিযানে 2 জন নিহত। পর্যটক নিহতের জেরে রাজ্য জুড়ে শাটডাউন কর্মসূচি। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।